ধরুন আগামীকাল বাংলাদেশের সরকার ঘোষণা করলো যে পরিবার যত বেশি সন্তান নেবে সরকার তাদের তত বেশি টাকা দেবে। 2 সন্তান হলে ভাতা চালু, 3 সন্তান হলে আরও বেশি ভাতা, এমনকি সন্তান জন্মদানের খরচ, শিশুর শিক্ষা এবং চিকিৎসার একটা বড় অংশ সরকার বহন করবে। শুনে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হবে? সম্ভবত আপনি বলবেন, এটা আবার কেমন সিদ্ধান্ত? কারণ আমরা তো ছোটোবেলা থেকেই শুনে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। কিন্তু এখানেই গল্পটা একটু অদ্ভুত। যে পৃথিবীতে বাংলাদেশকে জনবহুল দেশ বলা হয়, সেই পৃথিবীরই কিছু দেশ এখন মানুষকে সন্তান নেওয়ার জন্য টাকা দিচ্ছে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, হাঙ্গেরি, ইতালি, তারা কেন এমন করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সত্যিই বেশি মানুষ নিয়ে সমস্যা আছে, নাকি আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারছি না? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন পৃথিবীর কিছু দেশ জনসংখ্যা বাড়াতে মরিয়া, আর বাংলাদেশের জন্য আসল সমাধান জনসংখ্যা কমানো নয়, বরং মানুষকে সম্পদে পরিণত করা। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, কোনো দেশ শুধু দেশের আয়তন দেখে সিদ্ধান্ত নেয় না যে তার কত মানুষ দরকার। কারণ 10 কোটি বেকার মানুষ আর 10 কোটি কর্মক্ষম মানুষ এক জিনিস নয়। এক দেশের 10 কোটি মানুষের বড় অংশ যদি শিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম এবং উৎপাদনশীল হয়, তাহলে সেই 10 কোটি মানুষ অর্থনীতির ইঞ্জিন হতে পারে। আবার একই সংখ্যক মানুষের যদি পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা ও কর্মসংস্থান না থাকে, তাহলে সেটাই বিশাল সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। এখন আসে উন্নত দেশগুলোর সমস্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন সহ অনেক দেশে জন্মহার এত কমে গেছে যে তাদের পপুলেশন স্ট্রাকচার বদলে যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো ওইসব দেশে যুবক কমছে, শিশু কমছে, কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এটা শুধু বৃদ্ধ মানুষদের সংখ্যা বাড়ার সমস্যা নয়, কারণ একজন বৃদ্ধ মানুষকে পেনশন দিতে হবে, স্বাস্থ্যসেবা দিতে হবে, কিন্তু সেই পেনশন এবং হেলথ কেয়ার সিস্টেমের জন্য যে ওয়ার্কিং এজ মানুষ ট্যাক্স দেবে, তাদের সংখ্যায় যদি কমতে থাকে, তাহলে একটা দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়। জাপানের মতো দেশে পপুলেশন এইজিং এবং শ্রিঙ্কিং ওয়ার্কফোর্স সরকারি অর্থনীতির উপর চাপ তৈরি করছে। আর চীনও 2022 সাল থেকে পপুলেশন ডিক্লাইনের মুখোমুখি। তাই 2026 সাল থেকে চাইল্ড বার্থ রিলেটেড কভার্ড মেডিকেল এক্সপেন্সেসের আউট অফ পকেট খরচ পুরোপুরি রিইম্বার্সিং করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়াতেও পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশটির বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে কম ফার্টিলিটি রেটের দেশগুলোর একটি। তাই যেখানে প্যারেন্টাল লিভ, চাইল্ড অ্যালাওয়েন্স, হাউজিং সাপোর্ট, ট্যাক্স বেনিফিট থেকে শুরু করে নানা ধরনের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। অর্থাৎ একসময় যে দেশগুলো বলছিল কম সন্তান নাও, আজ তাদের কেউ কেউ বলছে দয়া করে সন্তান নাও। কিন্তু কেন? এখানে একটা ডেমোগ্রাফিক ইকুয়েশন বুঝতে হবে। একটা দেশের অর্থনীতি মূলত নির্ভর করে কে কাজ করছে, কে কাজ করছে না, এবং কে অন্যের উপর নির্ভরশীল। ধরুন একটি দেশে 100 মানুষ আছে, তাদের মধ্যে 65 জন কাজ করতে পারে আর 35 জন শিশু বা বৃদ্ধ। এখন এই 65 জন যদি দক্ষ হয়, ভালো চাকরি করে, বিজনেস করে, ট্যাক্স দেয়, ইনোভেশন করে, তাহলে তারা শুধু নিজেদের জন্য নয়, এই 35 জনের একটা অংশের দায়িত্ব নিতে পারে। এটাই ব্রডলি বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু কয়েক দশক পরে যদি ওয়ার্কিং এজ পপুলেশন কমে গিয়ে 50 জন হয় আর নির্ভরশীল মানুষের সংখ্যা বেড়ে 50 হয়, তাহলে প্রত্যেক কর্মক্ষম মানুষের উপরই চাপ বাড়বে। এই কারণে জাপান, দক্ষিণ কোরিয়া বা চীনের মতো দেশগুলো শুধু আজকের জন্মহার দেখছে না, তারা দেখছে 20 বছর পরে তাদের ওয়ার্কফোর্স কোথায় থাকবে। এমনকি হাঙ্গেরির মতো দেশগুলো পরিবারকে ট্যাক্স বেনিফিট দিয়ে সন্তান নেওয়ার ইনসেন্টিভ দিচ্ছে। 2026 সাল থেকে 30 বছরের নিচে মায়েদের ইনকাম ট্যাক্স এক্সামশন আরও বৃদ্ধি করা হয়েছে। আর 2 সন্তান থাকা মায়েদের জন্য ধাপে ধাপে ট্যাক্স এক্সামশন চালু হচ্ছে। রাশিয়াতেও বহু বছর ধরে ম্যাটারনিটি বা ফ্যামিলি ক্যাপিটালের মতো ফিনান্সিয়াল সাপোর্ট চালু আছে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তাহলে কি বাংলাদেশেরও উচিত সন্তান জন্মদানের জন্য ইনসেন্টিভ দেওয়া? আমার উত্তর না। এই মুহূর্তে সেটাই বাংলাদেশের মূল সমস্যা নয়, কারণ বাংলাদেশের ডেমোগ্রাফিক রিয়েলিটি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশকে আমরা প্রায়ই বলি জনবহুল দেশ, এবং সত্যি বলতে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের পপুলেশন ছিল 169.8 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংকের 2025 সালের ডেটা অনুযায়ী পপুলেশন প্রায় 175.7 মিলিয়ন। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের ফার্টিলিটি রেট আগের তুলনায় অনেক কমেছে, এখন প্রায় 2.3-এর কাছাকাছি। অর্থাৎ বাংলাদেশের পপুলেশন গ্রোথের গল্পটা আর আগের মতো নয়, বরং আমাদের সামনে এখন এমন একটা সময় এসেছে যখন দেশের বিশাল একটি অংশ ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে আছে। UNFPA অনুযায়ী বাংলাদেশের 15 থেকে 59 বছর বয়সী মানুষ মোট পপুলেশনের প্রায় 62%। এটা সমস্যা হতে পারে, আবার এটাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি।
কারণ 17 কোটি মানুষ যদি শুধু ভোক্তা হয় তাহলে সেটা বোঝা, কিন্তু 17 কোটি মানুষ যদি উৎপাদক হয় তাহলে সেটাই বাজার। আর যদি তাদের বড় একটি অংশ স্কিল্ড ওয়ার্কার হয় তাহলে সেটা হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনমিক অ্যাসেট। এখানে আসল প্রশ্ন হচ্ছে, আমরা কি জনসংখ্যাকে হিউম্যান ক্যাপিটাল বানাতে পারছি? কারণ শুধু মানুষ বেশি হলেই কোনো দেশ ধনী হয় না। এর সবচেয়ে ভালো উদাহরণ পৃথিবীতেই আছে। একজন 20 বছর বয়সী মানুষ যদি কোনো স্কিল না জানে, ভালো এডুকেশন না পায় এবং তার জন্য ডিসেন্ট জব না থাকে, তাহলে সে পপুলেশনের একটি সংখ্যা। কিন্তু সেই একই মানুষ যদি প্রোগ্রামিং জানে, ইঞ্জিনিয়ারিং জানে, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং জানে, নার্সিং জানে, মেডিকেল টেকনোলজি জানে, অ্যানিমেশন জানে, সাইবার সিকিউরিটি জানে, অথবা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কোনো হাই ভ্যালু সার্ভিস দিতে পারে, তাহলে সে শুধু বাংলাদেশের ওয়ার্কফোর্স নয়, সে হয়ে যায় গ্লোবাল ওয়ার্কফোর্সের অংশ। এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি। আমাদের দেশের মানুষ শুধু বাংলাদেশে কাজ করবে কেন? একজন বাংলাদেশি প্রোগ্রামার আমেরিকার কোম্পানির জন্য কাজ করতে পারে, একজন নার্স জাপান বা ইউরোপে কাজ করতে পারে, একজন ইঞ্জিনিয়ার মিডল ইস্টের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কাজ করতে পারে, একজন স্কিল টেকনিশিয়ান জার্মানিতে গিয়ে কাজ করতে পারে, আর একজন এন্টারপ্রেনার বাংলাদেশেই বিজনেস তৈরি করতে পারে। অর্থাৎ জনসংখ্যা তখন আর শুধু পপুলেশন থাকে না, এটা হয়ে যায় হিউম্যান ক্যাপিটাল। তাহলে 17 কোটি মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায়? আমার কাছে মনে হয় এখানে 5টা জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই আসে শুধু এডুকেশন নয়, আমাদের দরকার এমপ্লয়েবল এডুকেশন। আমরা শুধু সার্টিফিকেট তৈরি করলেই হবে না, কারণ ডিগ্রি আছে কিন্তু স্কিল নেই, এমন গ্র্যাজুয়েট অর্থনীতির জন্য খুব বেশি ভ্যালু তৈরি করতে পারে না। এডুকেশন সিস্টেমকে এমন হতে হবে যেখানে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার আগেই বুঝতে পারে আমি কি কাজ করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, টেকনোলজি, ডিজাইন, ডিজিটাল সার্ভিস, স্কিল ট্রেডস, অথবা যে স্কিলের জন্য ইন্টারন্যাশনাল ডিমান্ড আছে যেখানে ইনভেস্ট করতে হবে। দ্বিতীয়ত আসে টেকনিক্যাল এবং ভোকেশনাল স্কিল। আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট মানেই সফল। এটা সত্যি নয়। একজন হাইলি স্কেলড ইলেকট্রিশিয়ান, একজন সিএনসি মেশিন অপারেটর, একজন রিফ্রিজারেটর টেকনিশিয়ান, একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স টেকনিশিয়ান এবং একজন মেডিকেল টেকনিশিয়ান, একজন কনস্ট্রাকশন স্পেশালিস্ট অনেক ক্ষেত্রেই বিশাল ইকোনমিক ভ্যালু তৈরি করতে পারে। বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনকে তাই সেকেন্ড ক্লাস এডুকেশন হিসেবে দেখার মানসিকতা বদলাতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হতে পারে গ্লোবাল স্কিলড মাইগ্রেশন। কিন্তু শুধু মানুষ বিদেশে পাঠালেই হবে না, আমাদের লক্ষ্য হওয়া উচিত লো স্কিল্ড মাইগ্রেন্ট থেকে হাই স্কিল মাইগ্রেন্ট হওয়া। কারণ একজন লো স্কিল্ড ওয়ার্কার যে ইনকাম দেশে পাঠায়, একজন হাই স্কিল্ড প্রফেশনাল তার চেয়ে অনেক বেশি ভ্যালু তৈরি করতে পারে। তাই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, টেকনিক্যাল ট্রেনিং, নার্সিং, কেয়ার গিভিং, ইঞ্জিনিয়ারিং, আইটি, মেরিটাইম, এভিয়েশন এই ধরনের সেক্টরে টার্গেটেড ইনভেস্টমেন্ট করা খুবই দরকার। 4 নম্বরে আসে নারীকে ওয়ার্কফোর্সের বাইরে রাখা যাবে না। এখানে বাংলাদেশের বিশাল একটি ইকোনমিক পটেনশিয়াল পড়ে আছে। দেশের প্রায় অর্ধেক পপুলেশনই নারী, কিন্তু যদি তাদের একটা বড় অংশ এডুকেশন শেষ করেও ওয়ার্কফোর্সে প্রবেশ করতে না পারে, তাহলে আমরা নিজেরাই আমাদের ওয়ার্কফোর্সের একটা বড় অংশকে ব্যবহার করছি না। ইউএনএফপিএ বলছে বাংলাদেশের জেন্ডার ডিভিডেন্ড আনলক করার জন্য নারীর এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং ডিসেন্ট ওয়ার্কের সুযোগ বাড়ানো দরকার। অর্থাৎ নারীর কর্মসংস্থান শুধু নারী বিষয়ক বিষয় নয়, এটা জাতীয় অর্থনীতির বিষয়। পঞ্চমে আসে পপুলেশনের পাশাপাশি প্রোডাক্টিভিটি। এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ 8 ঘন্টা কাজ করলেই ইকোনমিক ভ্যালু তৈরি হয় না। সে কি উৎপাদন করছে, কতটা ইফিশিয়েন্টলি করছে, টেকনোলজি ব্যবহার করছে কিনা, তার কাজের ভ্যালু কত, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি আগামী 20 বছরে প্রতি কর্মীর প্রোডাক্টিভিটি ড্রামাটিক্যালি বাড়াতে পারে, তাহলে একই পপুলেশন দিয়েও আমরা অনেক বড় ইকোনমি তৈরি করতে পারি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমরা যদি ভাবি বাংলাদেশের পপুলেশন অনেক, তাই আমাদের হাতে অনেক সময় আছে, তাহলে আমরা ভুল করব। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চিরস্থায়ী নয়। ইউএনএফপিএ বলছে বাংলাদেশের ফার্স্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পিক ইতোমধ্যে আর্লি 2020s দিকে এসেছে এবং ওয়ার্কিং এজ পপুলেশন স্থিতিশীল হওয়ার পরে ধীরে ধীরে এর পার্সেন্টেজ কমবে।
একই সঙ্গে 2050 সালের মধ্যে দেশের 13% বেশি মানুষ 60 বছরের ওপর হতে পারে। মানে আজকের 20 বছরের তরুণ 20 বছর পরে 40 বছরের ওয়ার্কফোর্স, আর আজকের শিশু 20 বছর পরে নতুন ওয়ার্কফোর্স। তাই আমাদের হাতে যে ডেমোগ্রাফিক উইন্ডো আছে এটা আসলে একটা কাউন্টডাউন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যদি এই বিশাল তরুণ পপুলেশনের জন্য আমরা স্কিল এবং প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট তৈরি করতে না পারি, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পরিণত হতে পারে ডেমোগ্রাফিক বার্ডেনে। ইউএনএফপি এর তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশের 41% তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে ছিল। তরুণ নারীদের ক্ষেত্রে এই হার ছিল আরও বেশি। এই সংখ্যাটা আমাদের জন্য অ্যালার্মিং। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ ডিস্টিংশন করতে চাই। জনসংখ্যা বাড়ানো আর জনসংখ্যাকে ভালোভাবে পরিচালনা করা এক জিনিস নয়। বাংলাদেশের উচিত মানুষের সংখ্যা নিয়ে শুধু ভয় পাওয়া নয়, বরং পপুলেশন কোয়ালিটি নিয়ে ভাবা। একটি পরিবার কয়টি সন্তান জন্ম নেবে সেটা তাদের অধিকার এবং সিদ্ধান্তের বিষয়, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে শিশুই জন্ম নিক সে যেন ভালো নিউট্রিশন পায়, ভালো এডুকেশন পায়, স্বাস্থ্যসেবা পায়, স্কিল ডেভেলপমেন্ট সুযোগ পায় এবং বড় হয়ে প্রোডাক্টিভ কাজ করার সুযোগ পায়। অর্থাৎ আমাদের ডেমোগ্রাফিক পলিসির কেন্দ্রবিন্দু হওয়া উচিত হাউ মেনি পিপল, এই প্রশ্নের পাশাপাশি হাউ প্রোডাক্টিভ আর আওয়ার পিপল। এখন শুরুতে বলা জন্মহার বাড়াতে চাওয়া দেশগুলোর কথায় আবার ফিরে আসি। কেন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, হাঙ্গেরি বা ইতালির মতো দেশ সন্তান জন্মদানে মানুষকে উৎসাহিত করছে? কারণ তারা ভবিষ্যতের ওয়ার্কফোর্স নিয়ে চিন্তিত। তাদের ভয়, একদিন হয়তো তাদের দেশে বৃদ্ধ মানুষের সংখ্যা থাকবে, কিন্তু তাদের দেখাশোনা করার মতো পর্যাপ্ত কর্মক্ষম মানুষ থাকবে না। আর বাংলাদেশের পরিস্থিতি, আমাদের সমস্যা আপাতত মানুষ কমে যাওয়া নয়, আমাদের সমস্যা হলো আমাদের মানুষের পূর্ণ পটেনশিয়াল আমরা কতটা কাজে লাগাতে পারছি। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়তো বাংলাদেশের জনসংখ্যা বেশি কিনা সেটা নয়, প্রশ্নটা হলো 17 কোটি মানুষকে আমরা 17 কোটি বোঝা বানাবো নাকি 17 কোটি সম্পদ। কারণ একটা দেশের সবচেয়ে বড় সম্পদ তার মাটির নিচে থাকা গ্যাস নয়, তার নদী নয়, তার সোনা নয়, কারণ এইগুলো কোনো না কোনো এক সময় শেষ হয়ে যেতে পারে। তাই একটা দেশের সবচেয়ে বড় সম্পদ সে দেশের মানুষ। আর বাংলাদেশ যদি তার এই বিশাল হিউম্যান ক্যাপিটালকে এডুকেশন, স্কিল, টেকনোলজি, এমপ্লয়মেন্ট এবং গ্লোবাল অপরচুনিটির সঙ্গে যুক্ত করতে পারে, তাহলে আজকের যেটাকে আমরা পপুলেশন প্রবলেম বলছি, 20 বছর পরে সেটাকেই হয়তো আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনমিক অ্যাডভান্টেজ হিসেবে দেখতে পাবো। আর সেই সিদ্ধান্তটা নির্ধারণ করবে আমরা জনসংখ্যার দেশ হয়ে থাকব নাকি মানুষের শক্তিতে পরিণত হওয়া একটি দেশ হয়ে উঠব। আপনি কোন বাংলাদেশ দেখতে চান?